নমস্কার। এর আগের দিন বেশ একটু বিরক্ত হয়ে আপনাদের একটা ভিডিও করেছিলাম। আপনাদের সামনে পৌঁছেছে যে অযথা যখন তখন আমাকে ফোন করবেন না। কেউ হয়তো রুষ্ট হয়েছেন, কিন্তু তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আমারও তো একটা জীবন আছে। আমারও বিশ্রামের প্রয়োজন আছে, আমারও খাবার প্রয়োজন আছে। এবার মানে সময় অসময়ে কেমন কেউ সকাল ৬টার সময় ফোন করছে, কেউ দুপুর ২টোর সময় ফোন করছে। রাস্তায় কোনো কাজে গেছি, কোনো একটা বিশেষ কাজে, তখন ফোন করছে। হয়তো ট্রেনে রয়েছি, তখন ফোন করছে। রাত্রিবেলা ১১টার সময় তখন ফোন করছে। আমি তো অনেকবার এখানে বলেছি যে আমি কোনো সমস্যার সমাধান পারি না, জানি না। তাহলে আমাকে ফোন করে বিরক্ত করা কেন? এবং আমাকে সমস্যার কথা শোনানো। আমি শুনি তাদের কথা এবং তাদের মানসিকভাবে যতটা হেল্প করার আমি চেষ্টা করি। কিন্তু তাতে মানে এইরকম উল্টোপাল্টা সময় ফোন করাতে আমার খাওয়া-দাওয়া থেকে শুতে যাওয়া সবকিছু এলোমেলো হয়ে যায়। এবার দেখুন, মানুষের তো জীবনে সমস্যার শেষ নেই, সত্যিই শেষ নেই। আপনারা ভাবছেন আমি একদম সমস্যাহীন ব্যক্তি। না, আমার জীবনেও প্রচুর সমস্যা আছে। সমস্যা নিয়েই চলতে হবে। সমস্যা জীবনে থাকবেই। সমস্যা নিয়ে চলতে হবে, সমস্যার মুখোমুখি হতে হবে। মুখোমুখি দাঁড়িয়ে যদি ৫ টা সমস্যা থাকে, আমাকে আগে দেখতে হবে কোন সমস্যাটা আমি আগে সলভ করতে পারবো। অর্থাৎ আমার হাতে আছে। যে সমস্যাটা আমি আগে সলভ করতে পারবো, মানে আমার হাতে আছে, আমি সেই সমস্যাটার সমাধান করব। যেটা আমার হাতে নেই, ধরুন আমার ছেলে পরীক্ষা দিয়েছে, পাস করবে না ফেল করবে আমি জানি না। এটা আমার হাতে নেই তো। তো এই সমস্যাটা নিয়ে আমি অতটা চিন্তা করব না, ডিপ্রেশনে তলিয়ে যাব না। কেন যাব না? আমি একজনের উপর ছেড়ে দিয়েছি। দেখা যাক কি হয়। কিন্তু যেটা আমার হাতে আছে, কিরম সমস্যা? ধরুন আমার ঘরের বাড়িতে মুদিখানা বা গ্রোসারি এগুলো শেষ হয়ে গেছে। আমি কোনো দোকান থেকে নিয়মিত মাল নিই, কিন্তু শেষ হয়ে যাওয়ার ফলে এই মুহূর্তে আমার কাছে ক্যাশ টাকাটা নেই। তো যে দোকান থেকে আমি নিয়মিত মাল নিই, সে দোকানে গিয়ে বললে কি সে ১-২ দিনের জন্য আমাকে বাকিতে দেবে না মালটা? আমি তার কাছে বরাবরের খদ্দের। এটা আমার হাতে আছে, এটা আমি ট্রাই করতে পারি। এবার দোকানদার দেবে কিনা, দেবে, দোকানদারের মানসিকতার উপর নির্ভর করছে। যদি সেরকম হয়, দোকানদার দেবে না, তাহলে আমি অন্য কিছু দিয়ে সেটা চালিয়ে নেব। এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো আমাদের জীবনে এরকম সমস্যা আসে। বহু মানুষের এই মুহূর্তে আমি মানে আমার স্ত্রী ট্যারট কার্ড রিডিং করেন, সেই সুবাদে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বহু মানুষের লাভ অ্যান্ড রিলেশন নিয়ে সমস্যা। কিরকম সমস্যা? হয়তো দীর্ঘদিনের রিলেশন ছিল,
সেটা এই মুহূর্তে নেই, বা দীর্ঘদিনের রিলেশন ছিল, তারপরেও ছেলেটার বাড়ি থেকে বা মেয়েটার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। এবার এই ধরনের সমস্যাতে কি করার থাকতে পারে? আমি জানি না, আমাকে কেউ যদি বলে আমি তো বলবো একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এছাড়া আর কোনো পথ নেই। যদি সত্যিই ভালোবাসা হয়, এটার মধ্যে যদি ভালোবাসা যদি সত্যিই থাকে পরস্পরের প্রতি, তাহলে ওই একটা হিন্দি সিনেমার ডায়লগ ছিল যে পুরো কায়নাত, মানে পুরো বিশ্ব সেই ভালোবাসাটাকে সার্থক করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু বেশিরভাগ মানুষ কোথায় ছোটেন? 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, ট্রেনের কামরায়, বা মানে বিজ্ঞাপন দেওয়ার জায়গাগুলো কোথায়? হয় ট্রেনের কামরা, নাহলে রেল স্টেশনের টয়লেটে, ওখানে বিজ্ঞাপনগুলো দেওয়া থাকে। মানুষ তাদের ফাঁদে গিয়ে পড়েন, বহু টাকা পয়সা গচ্চা দেন, আলটিমেট রেজাল্ট বিগ জিরো। যদি ভালোবাসা সত্যি হয় না, তাহলে বিয়ে তো নাবালিকাদের হয় না বা নাবালকের হয় না, তাই তো? সাবালক সাবালিকাদেরই হয়। সাবালক সাবালিকা শুধু বলবো না, এই মুহূর্তে ভারতীয় আইনে 24 বছর বয়স না হলে ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে বিয়ে সম্ভব নয়। তো এদের যদি এরকম বয়সে, 24 বছরের বয়সে বা তারও বেশি বয়সের ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা থাকে, পরস্পরের প্রতি সত্যিই ভালোবাসা থাকে, তাহলে তাদের পরিবার যদি অন্য জায়গায় বিয়ে ঠিক করে, তারা নিজেরা প্রতিবাদ করুক যে না, আমরা বিয়ে করব না এখানে। আর যদি দেখা যায় তারা নিজেরা কেউ প্রতিবাদ করছে না, তাহলে বোঝা যাবে ভালোবাসাটাই ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। যদি এটা ছেলেটার দিক দিয়ে হয়, তাহলে আমি বলবো ছেলেটা যদি অন্য জায়গায় বিয়ে করতে রাজি হয়ে গিয়ে থাকে, দীর্ঘদিন একজনের কারোর সাথে রিলেশনে থেকে তারপর অন্য একজনের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তাহলে বলবো সে ভাই লোভে পড়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই বাবার অনেক সম্পত্তি ফম্পত্তি আছে, দেখেছে, তাই একে ছেড়ে, মানে একটা হাতের সামনে রসগোল্লা পেয়েছে, টুক করে লাভ লাভ দিতে গেছে। যদি এটা মেয়েটার ক্ষেত্রে হয়, একই কথা বলবো। সেটা হয়তো খুব ভালো চাকরি করে না, কিন্তু যার সাথে নতুন সম্বন্ধ হচ্ছে সে হয়তো একটু ভালো মালদার পার্টি, তাই মেয়েটা ওইদিকে টুক করে লাভ দিতে নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। আমার ভাই স্বামী অনেক রোজগার করে, আমি অনেক শপিং করতে পারবো, এই করতে পারবো। কিন্তু সত্যি যদি ভালোবাসা থাকে না, সত্যি যদি ভালোবাসা হয়, এবং ভালোবাসার ভিতটা যদি ওই জায়গায় একদম সত্যের উপর থাকে, তাহলে আমার মতন মানুষকেও মানুষ ভালোবাসে। আমার গৃহিণী তার প্রমাণ। আমার মতন মানুষকেও, যার রোজগার ফুটো পয়সা বলতে গেলে, ওই 2-4টে পুজো আছে একটা সময়, তাও একটা সময় ছিল। এখন নিজেরই শরীরের কারণে আমি ওই বাইরের পুজো আছে ছেড়ে দিয়েছি। এই ঘরে দুজনকে করেই সামাল পাই না। তারপরেও থেকে যায় ওই দোল যাত্রার দিন দুটো সত্যনারায়ণ পুজো, নির্দিষ্ট যজমান আছে তাদের, এই দুজনের বাড়িতে যে করতেই হয়। মানে এরা আমাকে ছাড়া করাবে না, অন্য কোনো পুরোহিত তাদের বাড়িতে ঢুকবে না, এরকম একটা মানে পরিস্থিতি হয়ে গেছে, এদের যেতে হয়।
বা বিশ্বকর্মা পুজো, ওই যজমানদের, দুটো যজমানের মধ্যে একজনের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, তাদের বাড়িতে যেতেই হয়। তো এইরকম ওই বছরে গোটা চারেক পুজো হয়তো থাকে, গোটা চারেক, এর বেশি পুজো আমার নেই। তাই দিয়ে গোটা চারেক পুজো নিশ্চয়ই এত আমি দক্ষিণা পাই না যে সারা বছর আমার সংসার চলে যাবে, হয় না তো। তারপর যেটা হয়, পরিবার প্রতিপালন আছে। আমি দীর্ঘদিন ধরে বলেছি যে কারোর বিশ্বাস না হলে আমার বাড়িতে এসে দেখতে পারেন যে লোকটা সত্যি কোনো কাজকর্ম করে কিনা। তলায় তলায় তন্ত্রক্রিয়া, লোকের থেকে টাকা নিয়ে এত টাকা লাগবে তন্ত্রক্রিয়া, অত টাকা লাগবে সব সমস্যার সমাধান, এত টাকা লাগবে বশীকরণ ইত্যাদি করে কিনা, কিছু নেই। তারপরেও কিন্তু আমার গৃহিণী আমাকে ভালোবেসেছে, আমার সাথেই রয়েছেন, আমাকে ছেড়ে চলে যান। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আমি আমার উদাহরণটাই দিলাম, কারণ আমি পাবলিকের উদাহরণ তো দিতে পারবো না, কারণ পাবলিকের ব্যক্তিগত জীবনে উঁকি মারাটা আমার স্বভাব নয়, পারবো না। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো বেশিরভাগই এরকমই দেখা যায়। এবার এখান থেকে বেরোনো যাবে কিভাবে? ধরুন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রায় 5 বছর ধরে রিলেশন, হঠাৎ করে মেয়েটার বাবা মা ঠিক করে ফেললো অন্য জায়গায় বিয়ে। ছেলেটা তো ডিপ্রেসড হয়ে গেছে, ডিপ্রেশনে পড়ে গেছে, সে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে, ঠাকুরবাড়ি, তাবিজ কবজ মাদুলি, বাকতান্ত্রিক, যদি বশীকরণ করে দিতে পারে, দৌড়চ্ছে, টাকাও খরচা করছে, এবং একটা হিউজ ডিপ্রেশন মাথার মধ্যে নিয়ে ঘুরছে। কি করো? আমি তাকে প্রথম বলবো, ভাই বাস্তবের জমিতে পা দাও, কল্পনার জগতে দৌড়িও না, বাস্তবের জমিতে পা দাও। যে মেয়েটা 5 বছর ধরে তোমার সাথে রিলেশন রেখে তারপরে তোমার চাইতে ভালো একটু রোজগার করে দেখে অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়, সে কোনোদিনই তোমার ছিল না। সে তোমার সাথে জাস্ট টাইম পাস করেছে, তোমার পয়সায় খেয়েছে, ঘুরেছে, টাইম পাস করেছে। সে কোনোদিনই তোমাকে ভালোবাসে। সে যখন দেখে যে তোমার থেকে বেটার অপশন তার কাছে এসছে, সে সরে গেছে। তাই তুমি বাস্তবটাকে মেনে নাও এবং নিজেকে এতটা যোগ্য করে তোলো যে একদিন যেন সেই মেয়েটা আফসোস করে যে কেন আমি ওকে বিয়ে করলাম। কিন্তু বেশিরভাগেরই এই মনের জোরটা থাকে না, ভেঙে পড়ে, দুর্বল হয়ে যায়। ওই তান্ত্রিক মাদুলি কবচ তাবিজ ইত্যাদি করতে করতে একটা সময় বলে, ভাবে না আমি চাইতে ভালো ফলিডল খেয়ে নিই বা হ্যাঙ্গিং হয়ে যাই। এটা সলিউশন নয় ভাই। একটা মেয়ের জন্য তোমার জীবন বদলে যাবে না, বা একটা ছেলের জন্য তোমার জীবন বদলে যাবে না। তোমার জীবন বিধাতা নিশ্চয়ই কিছু লিখে রেখেছেন। হয়তো তুমি যে ভাবছো যে এই মেয়েটাকে বিয়ে করলে আমি সুখী হতাম, বা এই ছেলেটাকে বিয়ে করলে আমি সুখী হতাম, তেমনটা তো নাও হতে পারে। দেখা গেল বিয়ে 2 মাস থেকে 2 বছরের মধ্যেই তুলকালাম অশান্তি, এবং আলটিমেটলি ডিভোর্স। কেন হয়? এটাও কেন হয়?
তার কারণ হয় এরকম ভালোবাসা যখন মানে সিনেমাতে কি হয়, সিনেমাতে যে ৩ ঘন্টার আমরা সিনেমাগুলো দেখি রোমান্টিক সিনেমা, তাতে অনেক ঝড় ঝাপটা ঝঞ্ঝা পেরিয়ে গিয়ে একটা সময় নায়ক নায়িকার বাবা মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে এদের বিয়ে হবে। এইখানে সিনেমা শেষ হয়ে যায়। বাস্তবে কিন্তু এইখান থেকে সিনেমাটা শুরু হয়। বাস্তবে এইখান থেকে সিনেমাটা শুরু হয় যে বিয়েটা হলো। এবার এবার বিয়েটা হলো কি, মানে দুজনেই ফ্যান্টাসির জগতে ছিল। ফ্যান্টাসির জগৎ মানে এই বিয়ের পর এই করব, দার্জিলিং ঘুরতে যাব, গ্যাংটক যাব, দীঘা যাব, পুরী যাব, অমুক যাব, তমুক যাব। হ্যাঁ, এইখানে এইভাবে ফটোশ্যুট করব, ওইখানে ওইভাবে ফটোশ্যুট করব, বা অমুক শপিং মলে ই করব, সপ্তাহে ৩ দিন শপিং করতে যাব, ২ দিন রেস্টুরেন্টে খেতে যাব, ইত্যাদি ইত্যাদি। অনেক রকম থাকতে পারে, হাজার রকম। মানে আমি তো কয়েকটা বলছি। সেটা যখন হয় না, কারণ বাস্তবের মাটিতে কঠিন তো, বাস্তবের মাটিটা কঠিন। সেখানে শ্বশুর শাশুড়ি থাকতে পারে, থাকবে ননদ, থাকবে দেওর, থাকতে পারে স্বামীর সকাল সকাল অফিস আছে, তাকে উঠে চাফা করে দেওয়া থাকতে পারে। স্বামীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, সারাদিন অফিসের বসের ধাতানি, হাজার রকম প্রবলেম, এই ধাক্কাধাক্কি করে ট্রেন বাসে গিয়ে অফিসে পৌঁছানো, একটা বিধ্বস্ত শরীর নিয়ে রাত্রিবেলা ফেরা। এবার এখানে যেমন মেয়েটার মানে স্বপ্ন যেটা ছিল সেটা আস্তে আস্তে ভাঙছে। সেটা ফ্যান্টাসির জগতে ছিল, এবার বাস্তবের মাটিতে তারা স্বপ্নটা ভাঙছে। সে যে এইরকম তো আমি চাইনি, আমার তো হয়েছিল আমি এইরকম হবে এরকম হবে, সেটাও ভাবছে বিয়ে করে তো আমি বিরাট প্রবলেমে পড়ে গেলাম। এখন এই দায়িত্ব, ওই দায়িত্ব, সেই দায়িত্ব, এদিক টানতে গেলে ওদিকে কমে যাচ্ছে, ওদিক টানতে গেলে এদিক কমে যাচ্ছে, এক্সট্রা রোজগারের কোনো উপায় নেই। হুম, বাড়িতে এসে যখন ঢুকছি বিধ্বস্ত হয়ে বউর কাছে ১ কাপ চা চাইলে ঝাঁঝিয়ে উঠছে। তখন থেকে ঝামেলাটা শুরু হয়ে যায়। এগুলো নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই বলছি। হ্যাঁ, ঝামেলাটা শুরু হয়ে যায়। এই ঝামেলার আল্টিমেট পরিণতি কি দাঁড়ায়? একটা সময় তিতি বিরক্ত হতে হতে সম্পর্ক ভাঙতে থাকে, মানে দূরত্ব বাড়তে থাকে, ডিস্টেন্স তৈরি হয়। তারপরে গিয়ে একটা সময় গিয়ে আল্টিমেট বিচ্ছেদে গিয়ে পড়াতো। কিন্তু যদি সত্যিই ভালোবাসা থাকতো, সত্যি অ্যাডজাস্টমেন্ট করার মতন দুজনেই থাকতো, দুজনেই দুজনের জায়গায় অ্যাডজাস্টমেন্ট করা হতো না। ঠিক আছে, আমার স্বামীর এটা নেই, কোনো অসুবিধা নেই, আমি মানিয়ে নেব। বা স্বামীও ভাবছেন যে ঠিক আছে আমার স্ত্রী এটা পারেনি, কোনো ব্যাপার না, আমি মানিয়ে দেব। তাহলে সংসার টিকে যায়, সংসার সুখেরও হয়। এবার আমরা সুখ বলতে কি বুঝি? আমরা সুখ বলতে বুঝি এই ধরুন একটা উপরে ফ্যান ঘুরছে তো, সিলিং ফ্যান, গরম লাগছে যথেষ্ট, সিলিং ফ্যানের হাওয়ায় তেমন কিছু হয় না। তো এক মিনিট, সিলিং ফ্যান ভাবলাম একটা এসি বসাই, এসিতে ঘরটা ঠান্ডা হবে, আমি একটু আরামে থাকবো। দ্যাটস, এই আরামটাকেই আমরা সুখ ভেবে নিই। এটা কিন্তু সুখ নয়। মানে আর এই আরামটা পাওয়ার জন্য আপনাকে গুণাগারও তো দিতে হচ্ছে। ইলেকট্রিক বিলটা বেশি আসবে, অনেকটাই বেশি আসবে। কোনো কোনো ক্ষেত্রে ৫০০ থেকে ১০০০ টাকার পর্যন্ত বেশি আসতে পারে। সেই টাকাটাও আপনাকে জোগাড় করতে হবে। তার মানে আপনি টাকা দিয়ে
বিলাসিতা কিনছেন, সুখ নয়। সুখ আসে শান্তিতে। আর শান্তি তখনই পাওয়া যাবে যখন সংসারের সবকিছু ব্যালেন্সড থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ব্যালেন্স থাকবে। টুকটাক মনোমালিন্য কি হয় না? সে তো আমাদেরও হয়, হতেই পারে, কারণ ওটাই স্বাভাবিক। কিন্তু টুকটাক মনোমালিন্য মানেই তো সেটা বিশাল আকার ধারণ করবে এরকম নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওই জিনিসটাই করে তুলি। যাই হোক, আপনাদের সংসার নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিয়ে দিলাম। এবার আমার পুরনো প্রসঙ্গ, সেই তন্ত্র এবং তন্ত্র সম্বন্ধীয় গল্প সম্বন্ধে একটু ফিরে আসি, যদিও সময় খুব কম। নিজের জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করি, যেটা আগের দিন শেয়ার করেছিলাম যে ভোগ গল্পটা, কিন্তু এটা আপনার দেখলেন পুরোপুরি ওরকম না হলেও এরকম কিন্তু ঘটে, এবং সেটা আমার নিজের চোখেই দেখা। আরো কিছু ঘটনা যেগুলো ওই যে বারবার বলি, যে না জেনে বা ইউটিউব দেখে মন্ত্র জপ করতে যাবেন না। হুটপাট করে কোনো মূর্তি যেটা সম্বন্ধে আপনি জানেন না সেটা কিনে আনবেন না। কারণ শত্রু স্তম্ভন করতে গিয়ে নিজের সবকিছু স্তম্ভন করে বসে আছে, এরকম পাবলিকও আমি দেখেছি। বগলামুখীর মন্ত্র জপ করছে, কেন জপ করছে না? তার নাকি অনেক শত্রু, চারদিকে শত্রু। ভালো কথা। এমন সে এতই বগলামুখীর মন্ত্র জপ করে ফেলেছে, সেবার যদি নিজেই সবকিছু বদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু, তার বিজনেস, তার টাকা পয়সা ধারে দেনায় ডুবে গেছে, এমনকি এমন অবস্থায় যে লোকের সাথে কথা বলার ইচ্ছেটাও চলে যায়। এবং সব থেকে বড় কথা, যে উৎস থেকে এই সমস্যাটার সৃষ্টি, সেই উৎসটাও সে বলতে পারে না, অনেক ক্ষেত্রেই বলতে পারে না, কারণ সেখানে বলতে গেলে সে একটা আটকে যায়। ছিন্ন মস্তা নিয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে, বলেছিলাম এখানেই। সে আমারই পরিচিত, দাদা বলে ডাকে আমাকে। তার সম্পর্কিত এক বাড়িতে ছিন্নমস্তার একটি বিগ্রহ বা না পট এরকম কিছু ছিল। আমি বললাম গৃহস্থ বাড়িতে ওটা রাখা উচিত নয়, কারণ গৃহস্থ প্রথম কথা তারা দীক্ষিতই নয়, তার উপর কথা হচ্ছে যে এনার পুজো করার জন্য যে অধিকারের প্রয়োজন, মানে যতটা যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতাও কারণ নেই। তো তাদের বাড়িতে বাচ্চা ছেলেটা দিনের পর দিন অসুস্থ হতো, দিনের পর। তো ওই আমার পরিচিত সেই ভাইটা, সে গিয়ে ওই মায়ের সামনে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করে এসেছিল, মা এদের ভোগটা কাটিয়ে দাও, এদের ভোগটা আমার উপর দিয়ে দাও। লে, আমি বললাম ভোগ নিবি, নে ভোগ। তারপর চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয়েছিল তার বাপকে মাকে নিয়ে। কে উদ্ধার করেছিল আর আমি বলবো না। এবং এখনো আবার সেই দুর্ভোগে পালাটা আবার চলছে, এটা এটা অন্য কারণের জন্য, আমি এখন সেটা ডিসকাস করবো না এখানে। কেউ কোথাও মানত করে এসছেন কোনো কারণের জন্য, মানত ফেলে রাখবেন না। আর কেউ কোথাও কখনো
এখনো বলছি, শক্তি পুজোয় বলি আবশ্যক, অবশ্যই। কিন্তু তা সত্ত্বেও আপনারা সাধারণ মানুষরা কোথাও কোনো পশু বলি মানত করবেন না। অনেকে বিরোধিতা করতে পারেন, অনেক তান্ত্রিক বড় বড় পুরোহিত ৪টে-৫টা শ্লোক বলে আপনাকে বলবে হ্যাঁ এইটা এইটা এই তন্ত্রের বিধান আছে। যদি ভুগতে হয় ভুগতে হবে কিন্তু আপনাকে। আর তখন আমার এই ভিডিওটা দেখে মনে করবেন এই দাদা বলেছিল যে পশু বলি মানত করবেন না। গৃহস্থ বাড়িতে পুজো, মানে গৃহস্থ বাড়িতে আমি, মানে একদম বাড়ির চৌহদ্দির মধ্যে পুজো হচ্ছে, দয়া করে সেখানেও পশু বলি দেবেন না। সার্বিকভাবে এগুলো কিন্তু অমঙ্গলের সৃষ্টি করে। তাহলে মায়ের পুজো হচ্ছে, কেন অমঙ্গল হবে? এত ডিসকাস করার এখানে সময় নেই, কিন্তু দিয়ে দেখতে পারেন। অনেক বলবেন আমার বাড়িতে তো এত বছর ধরে পুজো হয়, এত বছর ধরে আমি বলি দিই, বা এত বছর ধরে আমার আমার পরম্পরায় চলে আসছে পশু বলি, পাড়া বলি চলে আসছে। আমি তাদের একটাই কথা বলবো, পূর্বজন্মের কিছু স্বীকৃতি আছে, সেই ব্যাংকিং যে ডিপোজিটটা সেটা শেষ করে ফেলছেন আস্তে আস্তে। সেই ডিপোজিটটা শেষ হয়ে গেলে এই জন্মের যেগুলো করেছেন সেইগুলো আসতে যখন শুরু করবে, তখন বুঝতে পারবেন যে এই লোকটা এইখানে বসে আপনাদের সামনে ইউটিউবে ভুলভাল বলেছিল নাকি সত্যি বলেছিল। যাক, আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। আমার এখানে তো শুধু তন্ত্র নিয়ে আমি আলোচনা করি না, আমার 3টে নিয়ে আলোচনা: তন্ত্র, স্পিরিচুয়ালিটি এবং মোটিভেশনাল। আজকে কিছু মোটিভেশনাল কথাবার্তাই বললাম। তন্ত্র নিয়ে তো এখন রীতিমতো প্রচুর দেখতে পাচ্ছি, তাই তন্ত্র নিয়ে একটু আমি চুপ করে যাচ্ছি। কারণ আগে এদিকটা থামুক, মানে একটু কমুক। কমবে মনে হয় বলে মনে হয় না, মানে বেড়েই যাচ্ছে দিনকে দিন। তবুও চেষ্টা করবো একটু, যখন কম থাকবে তখন আমি ভিডিও করবো তন্ত্র নিয়ে। মানে এখন আমার তন্ত্র নিয়ে কিছু বলতে যাওয়া খুব বিপদ বড়। কারণ বড় বড় রেফারেন্স করে তারা দেখিয়ে দেবে যে এই তন্ত্রে, এই অমুক তন্ত্রের চতুর্থ বটলের এই উল্লেখ আছে, তমুক তন্ত্রের পঞ্চম উল্লাসে এই উল্লেখ আছে। তো বুঝতে যাচ্ছি না এখন। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো না সেটা হচ্ছে, বলে রাখি, ভূত জামত তন্ত্র যথেষ্ট ইন্টারেস্টিং তন্ত্র একটা। অনেকে নাম শুনেছেন, আবার অনেকে জেনে মানে নামটা শুনে ভাবেন এ ভূত প্রেতদের নিয়ে বেশ, এখানে বলা হয়েছে ভূত প্রেতদের নিয়ে আলোচনা করা হয়েছে। ভূত জামত তন্ত্র নিয়ে একটু আলোচনা করবো। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ, নমস্কার।